নমস্কার, আমি পায়েল। নজর রাখছি বিস্তারিত খবরে। কাজ নেই, দেশের যুবকরা লাঠিপেটা করবেন প্রধানমন্ত্রীকে। দিল্লির ভোট প্রচারে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে লোকসভায় নরেন্দ্র মোদীর রসিকতা। লাঠিপেটা খেতে বাড়তি সূর্য প্রণাম করে শরীর বানাচ্ছেন মোদী। রাহুলের কথা লড়াই বারবার দেখেছে দেশ, এবার নয়া নুচে। দিল্লির ভোট প্রচারে রাহুল গান্ধী। 7-8 महीने बाद ये घर से नहीं निकल पाएगा। हिंदुस्तान के युवा इसको ऐसा डंडा मारेंगे। मैं भी 6 महीने में तय किया हूं कि रोज सूर्य नमस्कार की संख्या बढ़ा दूंगा। मैं 30-40 मिनट से बोल रहा था, लेकिन करंट पहुंचते पहुंचते इतनी देर लगी। बहुत सी ट्यूबलाइट का ऐसा ही होता है। লোকসভা ভোটের অনেক আগে থেকেই দুই নেতার তুমুল কথার লড়াই বেঁধে যায়। লোকসভায় অনাস্থা প্রস্তাবে আলোচনার সময় রাহুল গান্ধীর আলিঙ্গন। आपके अंदर मेरे लिए नफरत है, आपके अंदर मेरे लिए गुस्सा है। आपके लिए मैं पप्पू हूँ, आपके लिए मैं अलग अलग गाली दे सकते हो। फैसला नहीं हुआ था, फिर भी जिनको यहाँ पहुंचने की उत्साह है, उठो उठो उठो। न यहाँ कोई उठा सकता है न बिठा सकता है। 125 करोड़ देशवासी बिठा सकते हैं, 125 करोड़ देशवासी उठा सकते हैं। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দফায় লোকসভায় শেষ বক্তৃতাতেও সেই প্রসঙ্গ তুললেন মোদী। पहली बार मुझे पता चला कि गले मिलना और गले पड़ना में क्या अंतर होता है। ये आंखों की गुस्ताखियों वाला खेल भी पहली बार इसी सदन में देखने को मिला। কখনো রাহুলের চৌকিদার চোর হ্যায় স্লোগানের জবাবে মোদীর मैं भी चौकीदार। नारा हुआ करता था, अच्छे दिन आएंगे। अब नया नारा सुनिए, चौकीदार। आप आश्वस्त रहिए, आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है। কখনো রাজীব গান্ধীকে আক্রমণ মোদীর। आपके पिताजी को आपके राग दरबारियों ने मिस्टर क्लीन बना दिया था, लेकिन देखते ही देखते भ्रष्टाचारी नंबर 1 के रूप में उनका जीवन काल समाप्त हो गया। জবাবে রাহুলের টুইট, আমার ভালোবাসা নেবেন। ভোটের পরেও মোদী রাহুলের কথার লড়াই থামেনি। नथुराम गोडसे, नरेंद्र मोदी, they believe in the same ideology. ये आग लगाने वाले कौन हैं, वो उनके कपड़ों से ही पता चल जाता है। जहां तक कपड़ों की बात है, नरेंद्र मोदी जी, 2 करोड़ रुपए का सूट हिंदुस्तान की जनता ने नहीं पहना था, आपने पहना था। मैं 30-40 मिनट से बोल रहा था, लेकिन करंट पहुंचते पहुंचते इतनी देर लगी। बहुत सी ट्यूबलाइट का ऐसा ही होता है। মোদী রাহুলের কথার যুদ্ধে কখনো বিতর্ক বেঁধেছে, কখনো নিখাদ হাসি। 68 আর 48-এর দুই নেতার কথার লড়াই এখন ভারতীয় রাজনীতির হটটক। নিউজ 18 বাংলা। জম্মু কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতির বিরুদ্ধে এবার জনসুরক্ষা আইনে মামলা দায়ের করল স্বরাষ্ট্র মন্ত্রক। এ নিয়ে কথা বলবো, রয়েছেন প্রতিনিধি কৃষাণু বন্দ্যোপাধ্যায়। কৃষাণু, অর্থাৎ ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতির বিরুদ্ধে এবার আরো কঠোর ব্যবস্থা কেন্দ্রের। পায়েল, যেটা খবরে আসে তা হচ্ছে যে গত 5 আগস্ট থেকে কিন্তু এদের গৃহবন্দী রাখা হয়েছিল। নিরাপত্তামূলক আটক যেটা হয়, প্রিভেন্টিভ কাস্টাডি, তাদের কিন্তু ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে আটক করা হয়েছিল এবং সেই আটক যে রাখা হয়েছিল গৃহবন্দী অবস্থা, তার বন্দিদশা কাটার কথা ছিল। গতকাল বৃহস্পতিবার তার মেয়াদ শেষ হচ্ছিল। সেই মেয়াদ শেষের 2 ঘন্টা আগেই কিন্তু তাদের উপরে জনসুরক্ষা আইন এনে তাদেরকে আবার আটক করা হয় এবং এই আটকের মেয়াদ কিন্তু 3 মাস অবধি বাড়ানো যেতে পারে এবং সেটা আরো পরবর্তীকালে আরো বাড়ানো যেতে পারে, এরকম সেই আইনে সেই বিষয় রয়েছে, মানে সেই সুযোগ রয়েছে এবং সেটা দিয়েই তাদেরকে আটক করা হয়েছে এবং আরো 2জন এনসি এবং পিডিপি নেতাকেও কিন্তু আটক করা হয়েছে এবং এই বলা যেতে পারে যে এই একই আইনে কিন্তু ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ যিনি বাবা এবং যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকেও কিন্তু এই আইনেই কিন্তু আটক রাখা হয়েছে। ধন্যবাদ কৃষাণু।
নজর রাখছি পরে খবরে। করোনা আতঙ্কে কলকাতা কুনমিং বিমান বাতিল। দুপুর 12টায় বিমান ছাড়ার কথা ছিল, যান্ত্রিক কারণ দেখে বিমান বাতিল করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, রয়েছেন প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, কি খবর রয়েছে বিষয়? কলকাতায় কুমিং যাওয়ার বিমান NU0556 এই বিমানটি তখন দুপুর 12টায় কলকাতা থেকে কুমিং যাওয়ার কথা ছিল। যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে কিন্তু বিমান সংস্থা, যে ইস্টার্ন এয়ারলাইন্স চায়না বিমান সংস্থা, বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত জানাচ্ছে যে শুধুমাত্র তাই নয়, বিমান এখান থেকে যে কুমিং যাওয়ার যে বিমান, সেই বিমানে সেইভাবে যাত্রী পাওয়া যাচ্ছে না, যাত্রী হচ্ছে না। আতঙ্কে, করোনা ভাইরাস আতঙ্কে কিন্তু যাত্রী যাচ্ছে না, সেই কারণে বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এখনো পর্যন্ত 14 জন যারা বিমান টিকিট বুকিং করছে তাদের কিন্তু প্রত্যেকেই বাতিলের এই মেসেজ দেওয়া হয়েছে। দুপুর 12টার সময় বিমান রওনা হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত এই বিমান কিন্তু কলকাতা থেকে কুমির উদ্দেশ্যে রওনা দিতে পারেনি। অনুপ, তুমি যেমনটা বলছিলে, যে যেমনটা বলা হচ্ছিল বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে যে যাত্রী নেই, সেক্ষেত্রে যে বিমান বাতিল করা বা 12টার যে বিমান ছাড়ার কথা ছিল যা বাতিল করা হয়েছে, সেখানে কি যাত্রী সংখ্যা ছিল বা কত ছিল, সে বিষয়ে কিছু কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে? তো বিমানবন্দর কর্তৃপক্ষ, এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানাচ্ছে মাত্র 14 জন সেই বিমানে যাত্রী টিকিটের সংখ্যা কিন্তু বুকিং ছিল। সেই কারণে বিমান যে বেশি পরিমাণে যাত্রী যারা কলকাতা থেকে চায়নার উদ্দেশ্যে যাচ্ছে না, সেই কারণে কিন্তু বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান এয়ারলাইন্স সংস্থা জানাচ্ছে যে এই কম পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু যা কলকাতায় কুমিং যাওয়ার পক্ষে সম্ভব নয়। সেই কারণেই যান্ত্রিক ত্রুটির কারণ দেখি কিন্তু এই বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রত্যেকে যাদের টিকিট ছিল সেই টিকিটে কিন্তু টাকা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, এমনও কিন্তু এয়ারলাইন্স কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ অনুপ। করোনায় বিদ্ধ পর্যটনও। চীন ছাড়াও হট ডেস্টিনেশন ব্যাংকক, পাটায়া, ম্যাকাও এখন পর্যটক শূন্য। চীনগামী বিমান বন্ধ, বুকিং বাতিল করছেন পর্যটকরা। প্রভাব পড়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর পর্যটনেও। এমনকি চীন সীমান্ত থাকায় উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে যেতেও নারাজ পর্যটকরা, হতাশ পর্যটন ব্যবসায়ীরা। করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা 560 ছাড়িয়ে গিয়েছে। নতুন নতুন দেশে ছড়াচ্ছে মারণ ভাইরাস। ইউরোপ, আফ্রিকা, এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। প্রভাব পড়েছে পর্যটনেও। এই অবস্থায় চীনে যাওয়ার কথা ভাবারই সাহস দেখাচ্ছেন না কেউ। কলকাতা থেকে চীনগামী সব বিমান বাতিল, সব বুকিং বাতিল করে দিচ্ছেন পর্যটকেরা। দেখা নেই চীনা পর্যটকদেরও। দুটো এয়ারলাইন এখান থেকে ডাইরেক্ট যায়, চায়না ইস্টার্ন আর ইন্ডিগো, ওরা বন্ধ করে দিচ্ছে। বাকি ওয়াই যে যাচ্ছে ও বি ইফেক্ট হয়ে গেছে। তো মেনলি ডাইরেক্ট ফ্লাইটস অল ক্যান্সেল হয়ে গেছে, তো বিগ ইম্প্যাক্ট হয়েছে। গত কয়েক বছরে বিদেশ ভ্রমণের রমরমা শহরে করোনার দাপটে এবার উলটপুরাণ। শুধু চীন নয়, প্রভাব পড়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর পর্যটনেও। ব্যাংকক, পাটায়া, ম্যাকাওয়ের দিকেও কেউ যাচ্ছেন না। ব্যবসা, বাণিজ্য, শিক্ষা সব ক্ষেত্রেই আশঙ্কা। এমনকি উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতে যেতেও সাহস পাচ্ছেন না পর্যটকেরা। চীন সীমান্ত থাকায় বাড়ছে আতঙ্ক। গ্লোবালি ট্রাভেল ইন্ডাস্ট্রি খুব নিচে নেমে গেছে। মূলত এশিয়ান কান্ট্রিজগুলোতে পর্যটনের একটা প্রচুর বড় প্রভাব ফেলবে। পরিস্থিতি স্বাভাবিকের অপেক্ষায় পর্যটন ব্যবসায়ীরা। শালিনী দত্ত, নিউজ 18 বাংলা। বেলঘরিয়ায় ভুয়ো চিকিৎসার অভিযোগ সুস্মিতা দাশগুপ্তের বিরুদ্ধে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো, রয়েছেন প্রতিনিধি শঙ্কু সাঁতরা। শঙ্কু, ঠিক কি অভিযোগ উঠে আসছে? সুস্মিতা দাশগুপ্ত নামে একজন নার্স, ওখানকার একটি নার্সিং হোমের নার্স, সবাই তাকে নার্স বলেই জানে, কিন্তু তিনি বেশ কিছুদিন ধরে একটি প্রেসক্রিপশনে হেডলাইন করছেন ডক্টর সুস্মিতা দাশগুপ্ত, MBBS MD এবং চাইল্ড স্পেশালিস্ট। গত কয়েকদিন আগে এক ভদ্রলোক তার শিশুকে নিয়ে দেখাতে গেছিলেন। দেখাতে যাওয়ার পর তার শিশুকে ওখানে রেখে চিকিৎসা করেন সুস্মিতা দাশগুপ্ত এবং নিজেকে চাইল্ড স্পেশালিস্ট হিসেবে পরিচয় দেন। অবশেষে যখন ওই ব্যক্তির শিশুর যখন অবস্থার অবনতি হয়, তারপর কিন্তু উনি বেলঘরিয়া থানাতে অভিযোগ দায়ের করেছেন। এখনো পর্যন্ত বেলঘরিয়া থানা সেটা নিয়ে তদন্ত করছেন, কিন্তু MBBS লেখা এই ভুয়ো ডাক্তার এর বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত সেই রকম ভাবে কিছু করেননি। কিন্তু এখনো পর্যন্ত সুস্মিতা দাশগুপ্ত তিনি বহাল তবিয়তে ভুয়ো ডাক্তারি চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ শঙ্কু। ফোনের পর এবার ফেসবুকে হাজির কলকাতার মেয়র। পুরসভার কাজ, নাগরিকদের অভিজ্ঞতা, চাওয়া পাওয়ার বৃত্তান্ত জানতে বুঝতে ফেসবুক লাইভে মেয়র ফিরাদ হাকিম। মেয়রের সঙ্গে শহর কলকাতার অভিজ্ঞতা ভাগ করে নিলেন কয়েক হাজার নাগরিক। পুরসভা নিয়ে, পুরো পরিষেবা নিয়ে শহরবাসীর অভাব, অভিযোগ, পরামর্শ এলো। পুরো পরিষেবা নিয়ে শহরবাসী কি ভাবছে,
ফেসবুক লাইভে তা নিয়ে অনেকটাই স্পষ্ট ধারণা পেলেন মেয়র ফেরহাদ হাকিম। ক্যালকাটা ইজ এ গ্লুমিং সিটি, তাই প্রচুর মানুষ ফিরে আসছেন। গত কয়েক বছরে পুরসভায় কি কি বদল এসেছে, নতুন কি কি পরিষেবা যোগ এসেছে, শহরবাসীর হয়রানি কমাতেই বা কি ব্যবস্থা, ফেসবুক লাইভে পুরো উদ্যোগের খুঁটিনাটি তুলে ধরেন মেয়র। তার দাবি, বাড়ির প্ল্যান থেকে মঞ্জুর থেকে নাগরিক পরিষেবা, পুরসভার কাজে স্বচ্ছতা আনাই তৃণমূল বোর্ডের সাফল্য। 3 কাঠার উপরে প্ল্যান স্যাংশনও নিতে হবে না, শুধু অনলাইনে জমা দিয়ে তুমি বাড়ি স্টার্ট করে দাও। কলকাতা উপর বাড়ি করতে গেলে এখন আমাদের আসছে 15 দিনের মধ্যে প্ল্যান স্যাংশন। পরিবেশ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কিংবা জল সংরক্ষণ নিয়েও পুরসভার অবস্থান জানতে চেয়েছেন শহরবাসী। রেন ওয়াটার হারভেস্টিং নিয়ে প্রশ্ন পেয়েছি আমরা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন পেয়েছি আমরা, সোলার প্যানেল কেন বাড়িগুলোর ওপরে লাগানো হবে না সেই নিয়ে প্রশ্ন পেয়েছি, মাল্টি লেভেল কার পার্কিং নিয়ে প্রশ্ন পেয়েছি, শুদ্ধ জল দিয়ে কেন গাড়ি ধোয়া হবে, কেন আনফিল্টার্ড ওয়াটার দিয়ে ধোয়া হবে না, তার জন্য কি ব্যবস্থা করা উচিত সেই নিয়ে সাজেশন পেয়েছি। অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট কিছু অভিযোগও এসেছে, সেসব খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের। সামনেই কলকাতা সহ 100-রও বেশি পুরসভায় ভোট, তার আগে ফেসবুকের মতো সোশ্যাল সাইটে ভোটারদের নাগালে মেয়র। নেটিজেনরা বলছেন এটা আদতে জনসংযোগ হলেও এতে পুরো পরিষেবাতেও উন্নতি হতে বাধ্য। নিউজ 18 বাংলা। খুঁটি আছে, বিদ্যুৎ নেই, কল আছে, জল নেই। গত লোকসভা ভোটের আগে কিন্তু ঢালাও প্রতিশ্রুতি পেয়েছিলেন তারা, কিন্তু 10 মাস পর হাতে শুধু পেন্সিল। অভিযোগ, খড়গপুরে নয়া স্টেশন বস্তির বাসিন্দাদের। স্থানীয় কাউন্সিলর দায় চাপাচ্ছে রেলের উপর, আর রেল বলছে এই পরিস্থিতির জন্য তাদের কোনো দায় নেই। কেমন আছে খড়গপুরের নিমপুরা স্টেশন বস্তি? রেলের জমি, খড়গপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ড। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জল বিদ্যুৎ পরিষেবা নিয়ে 10 মাস আগে লোকসভা ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের, কিন্তু ভোট মিটতেই ভারতীয় রাজনীতি সেই চেনা ছবি, কেউ কথা রাখেনি। ফলে জলহীন বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় 200 থেকে 250 পরিবার। অসুবিধা, জল নেই, বিদ্যুৎ নেই, হ্যাঁ এই সব অসুবিধা হয়ে যাচ্ছে। बीच बीच में गंदा पानी भी छोड़ते हैं, बीच में बहुत प्रॉब्लम हुआ था, अभी थोड़ा ठीक है, नहीं तो बहुत लाल पानी। অনেকদিন আগেই এই জায়গাকে পরিত্যক্ত বলে ঘোষণা করেছে রেল, তাই কেটে দেওয়া হয়েছে জল ও বিদ্যুতের লাইন। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, স্থানীয় মানুষদের স্বার্থে কোনো ব্যবস্থা নিচ্ছে না রেল। রেলের সঙ্গে আমি কথা বলেছিলাম, উনি বলছেন কি আমাদের এমপ্লয় থাকলে আমরা ওইখানে জলের ব্যবস্থা করব, বিদ্যুৎ ফ্যাসিলিটি দেব, কিন্তু আমাদের এমপ্লয় যদি ওইখানে নেই তাহলে আমরা দিতে পারি না। অভিযোগ অস্বীকার রেলের। हमारे संज्ञान के हिसाब से इसमें कोई भी पानी बिजली काटा नहीं गया है, और अगर कंस्ट्रक्शन के कारण अगर कुछ पाइप कट गया होगा या अगर बिजली का कुछ डिस्ट्रप्शन है तो उसके लिए हम चेक के लिए बोल देंगे इंजीनियरिंग डिपार्टमेंट को, वो चेक कर लेगा। এই চাপানো তো দীর্ঘদিনের, তা জানেন নয়া স্টেশন বস্তির বাসিন্দারা, কিন্তু তাদের কথা কে শুনবে? কারা রাখবে তাদের দেওয়া প্রতিশ্রুতি? সিএএ এনআরসি নিয়ে তোলপাড় হচ্ছে দেশ, কিন্তু সবকিছু থেকেও আজ নেই রাজ্যের বাসিন্দা খড়গপুরের নয়া স্টেশন বস্তির বাসিন্দারা। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। একদিন শেষ হবে জীবন, জানেন তারা, তাই সেই শরীর অর্থহীন, কিন্তু তাদের অঙ্গে যদি অন্য কেউ বাঁচেন সেটাই হবে জীবনের বড় প্রাপ্তি। সেই ভাবনায় বুধবার দেহদানের অঙ্গীকার করে সমাজকে বার্তা দিলেন কলকাতার এক নবদম্পতি। পাত্র সৌম্য মিত্র উত্তর কলকাতার বেলগাছিয়ার বাসিন্দা, পেশায় বেসরকারি সংস্থার কর্মী। পাত্রী তুলিকা বসু থাকেন মধ্যম গ্রামে, পড়ান বেসরকারি এক স্কুলে। সৌম্য ও তুলিকার দীর্ঘদিনের প্রেম, সেই সময় থেকেই তাদের মরণোত্তর দেহদানের ভাবনা। গত সোমবার 4 হাত 1 হয়েছে, আর বুধবার দেহদানের অঙ্গীকার করেই দাম্পত্য জীবন শুরু করলেন সৌম্য তুলিকা। এটা বাস্তব কথা, আমাদের প্রত্যেকেরই চলে যেতে হবে, ঠিক আছে? এবার যেতে যেতে যদি আমাদের যে দেহর যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলো যদি কাউকে দিয়ে যেতে পারি, কারোর মুখে যদি হাসি ফোটাতে পারি, তার থেকে ভালো কিছু আর হতে পারে না। এটা প্ল্যানিং ছিল, অনেকদিন ধরেই প্ল্যানিংটা ছিল, তো ভেবেছিলাম যে একটা শুভ দিনে এটা করব, বিকজ এটাও একটা আমাদের কাছে একটা শুভ কাজ। বৌভাতের দিন সৌম্য তুলিকার এই উদ্যোগে মুগ্ধ পরিবার পরিজন। খুব ভালো, খুব ভালো, আমি খুব খুশি। সৌম্য তুলিকার দেখা দেখি তাদের পরিবার পরিজন
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাও প্রত্যেকে এই অঙ্গদানে আরও বেশি উৎসাহী হয়েছে। এটাই হয়তো সবথেকে বড় বার্তা। ক্যামেরা সমীরণ বিশ্বাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।